দেখিয়েছি ধরো এরকম করে আমরা যখন ওয়েভকে 3D তে দেখাতাম তখন এই লাইনগুলোকে আমরা কি বলতাম, ওয়েভ ফ্রন্ট বলতাম না? জি ওয়েভ ফ্রন্ট, ঠিক না? তো দুইটা এই যে দুইটা ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিসটেন্স কি ধরেছি আমরা, ল্যাম্বডা, মনে আছে কিনা? কি স্যার ল্যাম্বডা? হ্যাঁ ঠিক না, যেটা ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিসটেন্স আমরা ল্যাম্বডা ধরেছি। এখন ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি? ওয়েভ ফ্রন্ট জিনিসটা হচ্ছে আমরা যদি বলি তোমার হচ্ছে ডাজ ইট ম্যাটার, কিছু মিস করো নি? আমি এতক্ষণ ড্রয়িং করেছি, খুশি? আচ্ছা, আমাকে একটা পেজ দেন, আচ্ছা আমি জিনিস খেয়াল করুন, আপনারা যদি হচ্ছে একটা ওয়েভকে সাইড ওয়েজ দেখেন, হ্যাঁ, তাহলে জিনিসটা এরকম না? আপনি যদি সাইড থেকে দেখেন এরকম, হ্যাঁ, ওয়াটার ওয়েভ, মানে আমি ওয়াটার ওয়েভ দিয়ে বুঝাচ্ছি। তো ওয়াটার ওয়েভ বা যে কোনো ট্রান্সভার্স ওয়েভ, হ্যাঁ, আমরা ওয়াটার যদি ভিজুয়ালাইজ করতে পারি এরকম দেখি। তো এই যে 3D তে আমরা দেখি, তাহলে এবার আপনি যদি উপর থেকে দেখেন, এই লাইনের মধ্যে যতগুলা পার্টিকেল আছে সবগুলা কি আছে? ক্রেস্ট পজিশনে। এই লাইনের মধ্যে যতগুলো আছে কি? ক্রেস্ট পজিশন। আবার খেয়াল করেন এই যে নিচে এই লাইনের সবগুলা কি আছে? এই যে লাইনটা, এই লাইনটা একটা ওয়েভ ফ্রন্ট। তাই এটা তো একটা আমরা ইমাজিনারি লাইন, আমি ডেফিনেশন কিভাবে দিই, যে এটা দিতে গেলে ফেজ বোঝা লাগে, আমি আগে এটা কেন টানছি বোঝানোর জন্য, ফেজটা কেন ইম্পর্টেন্ট। এখন আসলে বিষয়টা হচ্ছে যদি উপর থেকে দেখো তখন এরকম লাইনের মতো মনে হয়, এই জন্য আমরা সাধারণত ক্রেস্টের পজিশনগুলো ধরে নিই। কিন্তু আমি যদি উল্টো দিক থেকে চিন্তা করি তাহলে ট্রো তো এটা একই তো। বা আমি যদি মনে করি হচ্ছে এইভাবে চিন্তা করি, তোমার হচ্ছে দেখি তাহলে যে ট্রো ট্রো ট্রো, এখন আমাদের চোখের সামনে যেটা আসে আমি সেটাকে আগে দেখি, তাহলে তোমার সামনে আগে ক্রেস্টটা আসে আগে তুমি, তাহলে আমি যদি ট্রো ধরি তাহলে পরে ট্রো হচ্ছে আবার ধরতে হবে। তাহলে এই লাইনটা, এই লাইনের মধ্যে যতগুলো ওয়াটার মলিকিউল আছে তারা কি আছে? হাইয়েস্ট পজিশনে আছে, বা যেটা আমরা বলি কি হাইয়েস্ট পজিশন না বলে অ্যামপ্লিটিউড পজিশন। কারণ অ্যামপ্লিটিউড ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইন ইদার ডিরেকশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম। কারণ কি এটা এইখানে না হয় তোমার হচ্ছে আপ এন্ড ডাউন হচ্ছে ট্রান্সভার্স, ভাই লংজিটিউডের ক্ষেত্রে তো সাইড ওয়েজ হতে পারে, ওই দিকে যাচ্ছে, ঠিক না? তাহলে এখানে অ্যামপ্লিটিউড মানেটা কি? অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন অন ইদার ডিরেকশন, যে কোনো ডিরেকশনে হতে পারে। কারণ সাধারণত কোনো ওয়েভ যখন হয় তো ভাইব্রেশনটা তো পারপেন্ডিকুলার হোক প্যারালাল হোক একটা লাইন বরাবরই হয়। তাহলে এখানে এই যে এই লাইন বরাবর পার্টিকুলার না, যদি লংজিটিউড হতো এরকম করে এই লাইন বা ওয়েভ যেদিকে যায় তার সাথে প্যারালালই হতো। তাহলে ওই আনডিস্টার্বড অবস্থায় সে যেখানে থাকে সেটাকে আমরা বলি কি রেস্টিং পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন। এবং রেস্টিং পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, তো ওই পজিশন থেকে যে কোনো একদিকে সে ম্যাক্সিমাম যতটুকু সরেছে ওই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই জন্য অ্যামপ্লিটিউড তো ভেক্টর, প্লাসও আছে মাইনাসও হয়, ঠিক না? প্লাসেও হয় মাইনাসেও হয় অ্যামপ্লিটিউডকে। তাহলে এই যে লাইনটা আমরা বলছি
তো এখন নর্মালি আমরা বোঝানোর জন্য কি বলি যে এই ধরো যে এই পুরো ক্রেস্ট এই লাইনে সবগুলো পয়েন্ট একই ডিসপ্লেসমেন্ট অ্যাভারেজ পজিশন আছে, তাহলে এই লাইনটা একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে দুইটা পর পর ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিসটেন্সটা কি ওয়েভ লাইন। তো আমি যদি এখন মনে করো যে এই যে ইয়ে ধরতাম ট্রো ধরতাম, তাও কি দাঁড়াতো ওয়েভ, এটাও ওয়েভ ফ্রন্ট ধরতাম। তো টিপিক্যালি আমরা কি ধরি ক্রেস্টের পজিশনগুলো। এখন যদি আমাকে ডিফাইন করতে হলে ওয়েভ ফ্রন্টটা কি আসলে, ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা লাইন, এখানে না হয় এটা মনে করো হচ্ছে স্ট্রেট লাইন প্লেন ওয়েভস, কিন্তু সার্কুলারও তো হতে পারে। কারণ পানিতে একটা ঢিল ছুড়লেন পুকুরে, তখন কি সার্কুলার ওয়েভ হচ্ছে না? তো সেখানে কিন্তু তোমার হচ্ছে এই ওয়েভ ফ্রন্ট থাকে। তাহলে ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে লাইনটা এমন সব পয়েন্টগুলোকে কানেক্ট করছে, সবগুলো পয়েন্টের তারা মনে করছে একই রকম সব কিছু। সব কিছু বলতে কি বোঝায় সেটা একটা কথা। এখন তুমি যদি মনে করো হচ্ছে ফেজের ডেফিনেশনটা দেখো, ফেজের তোমার যদি মনে করো হচ্ছে মানে ওরা আপনি গুগল করেন বা ইয়ে করেন, ওরা ডেফিনেশনটা তুমি মনে করছে দ্য পজিশন রিচড বাই অ্যান অসিলেটিং সিস্টেম অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। কোনো একটা গিভেন ইনস্ট্যান্টে কোনো একটা অসিলেটিং সিস্টেম কেন বলছি, এখানে যদি ওয়াটার মলিকুল একটা সিস্টেম, ম্যাস স্প্রিং সিস্টেম যেমন লাস্ট দিন আপনাদেরকে বলেছিলাম যে ম্যাসকে আমি স্প্রিংয়ে ঝুলাই, সেটাও কিন্তু একটা সিস্টেম, ঠিক না? তারপরে যে এই যে সিম্পল পেন্ডুলাম দিলাম, এটাও কি একটা সিস্টেম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সিস্টেমটার কথা বলছি, সিস্টেমটা কোন একটা গিভেন ইনস্ট্যান্টে কোন পজিশন রিচ করেছে এটাকে আমরা ফেজ দিয়ে বুঝাই। আর ফেজকে রেফার করি সাধারণত ইন টার্মস অফ থেটা, মানে ডিগ্রি বা রেডিয়ানে। এটা একটা মনে করছে কনফিউশনও তৈরি করে, যে ক্লিয়ার হয়েও হচ্ছে না যে আসলে জিনিসটা কি বোঝায়। তো এটার জন্য ধর হচ্ছে মানে আমি একটা আমার মতো করে একটা অ্যানালজি বানিয়েছি, এবং আমার মতে এখনো মনে হচ্ছে এর থেকে বেটার আর অ্যানালজি টিল নাও পসিবল না, থাকলে আমি সেটা অ্যাডপ্ট করতাম। হ্যাঁ, এটা ফেজের জন্য, এটা আমার বানানো মনে করছে অ্যানালজি, একদম ফেজ তোমাদের বোঝানোর জন্য। তো সব মানে অনেক বই পড়েছি যখন স্টুডেন্ট লাইফে, মানে বুঝি হ্যাঁ ক্রেস্ট ফেজ ডিফারেন্স, এত ফেজ ডিফারেন্স আপনি বুঝবেন, কিন্তু ফেজ কি এইটা বোঝাটা মুশকিল হয়ে যায়। এখন এটার জন্য মনে করা হচ্ছে ধরো আমার একটা লাইন মনে আছে যে আলহামদুলিল্লাহ হচ্ছে আই কেম অ্যাক্রস দ্যাট স্টেটমেন্ট, না হলে হয়তো বা মানে যে ওই একটা স্টেটমেন্ট আমার মাথায় হিট করেছে। সেই স্টেটমেন্টটা ছিল এরকম, একটা বই পড়ছিলাম, তো বই মানে ওখানে যে ফেজের বাংলা হচ্ছে দশা, তো এখানে লেখা যাবে যে কোন একটি বিশেষ মুহূর্তে গতির সম্মুখ অবস্থাকে দশা বলে। মানে বাংলায় ভালো থাকলে আপনি বুঝতে, মানে তারপর এটা কিন্তু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা কিন্তু গতির সম্মুখ কয়জন, সম্মুখ মানে হচ্ছে সামগ্রিক, মানে হচ্ছে সব দিক দিয়ে কালেকটিভ। হ্যাঁ, তো এখন মানে বাংলা এই জন্য ল্যাঙ্গুয়েজে ভালো হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি আলহামদুলিল্লাহ বাংলাতে মনে করছে মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের থেকে বাংলাতে সবচেয়ে ভালো, এই জন্য বাংলা বই পড়েও মনে করছে বুঝতে পারি। আমার যে কোনো মনে হচ্ছে বাংলার ইংলিশ যে বই দেন মানে হচ্ছে পড়ে বোঝা যায়, যে লিটারেচারে হোক, মানে বাংলা লিটারেচার পড়তাম তো প্রচুর ভারী ওয়ার্ড থাকে এখানে। আর লিটারেচারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো এখন চলেই না, মানে মানুষ ইউজই করে না। এই জন্য মজাটা কি জানো, মজাটা হচ্ছে রোম্যান্স। মানে এটার মধ্যে আপনি ডিসপ্লেসমেন্টকে বাংলায় কি বলে, স্মরণ। হ্যাঁ, স্মরণ। আর তোমার হচ্ছে এই স্মরণ না, স্মরণ মানে যেটা হচ্ছে মেমোরি, সেটা হচ্ছে শয়ের নিচে ম আছে। হ্যাঁ, শয়ের নিচে ম আছে স্মরণ। আর ডিস্টেন্সের বাংলা হচ্ছে দূরত্ব। তো যেটা বলছিলাম, তো এই লাইনটা পড়ার পর না আমি তখন অন্যভাবে চিন্তা করা শুরু করলাম যে আসলে তাহলে ফেসটা কীভাবে বোঝানো যাবে বা কী বোঝা যায়। তো এর জন্য তারপরে কিছু এক্সাম্পল টানো, যেমন একটা জিনিস খেয়াল, আমি তোমাদের সামনে এখানে সিম্পল পেন্ডুলাম নিয়েছি, এই যে এইটার মোশনটাকেই কিন্তু আমি এই যে ওয়েভ আকারে আমি এখানে দেখিয়েছি। এখানে আমি সিম্পল পেন্ডুলাম দিয়ে বুঝাবো, তারপর এখানে মনে করা হচ্ছে আমি তোমার হচ্ছে এখানে বুঝাচ্ছি হচ্ছে তোমার একটা ওয়াটার মলিকুল। এখন ধরো ওয়াটার মলিকুল তো একই জায়গায় আপ এন্ড ডাউন যাচ্ছে, একই লাইনের উপর তো দেখানো সম্ভব না। এই জন্য আমি কি করেছি, এই যে ফ্রেমগুলো আলাদা করেছি। ফ্রেমগুলো কি করেছি আলাদা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো আসলে ওয়াটার মলিকুল কি যাচ্ছে, আসলে সে যাচ্ছে মনে করো হচ্ছে এইরকম, ঠিক না? কিন্তু আমি একই লাইনে দেখাটা যেগুলো ওভারল্যাপ করে ফেলে, যেন আমি আলাদা ফ্রেম করে দিয়েছি। তাহলে যদি আমি একদম শুরু থেকে ধরো আমি এখানে কি করেছি, আমি এইখানে তোমার হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরেছি, এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে নেগেটিভ ধরেছি। আর এই জায়গায় আমি
টু দ্য রাইট পজিটিভ ধরেছি, টু দ্য লেফট আমি কি করেছি নেগেটিভ ধরেছি। জাস্ট দুইটাকে আমি রিলেট করার জন্য বোঝাচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখানে কিন্তু হুকস ল কাজে লাগাতে পারি। হুকস ল তো আমরা কি বলেছিলাম ম্যাটেরিয়ালসে, যে ফোর্স এক্সার্টেড বাই আ স্প্রিং বা ফোর্স এক্সার্টেড বাই দ্য সিস্টেম, সেটা স্প্রিং হোক ওয়্যার হোক, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন। এখানে সেই ফোর্সটা কি রেস্টোরিং ফোর্স ছিল, কি ছিল রেস্টোরিং ফোর্স ছিল। তো এটা এই টার্মটাও এখানে থাকে না, কিন্তু রেস্টোরিং ফোর্সটা কি, যেই ফোর্সটা তোমাকে বা সিস্টেমটাকে তুমি যখন ডিস্টার্ব করেছো, দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি স্প্রিংকে টানছো মানে ডিস্টার্ব করছো, কম্প্রেস করছো মানে ডিস্টার্ব করছো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, রাইট? তাহলে সেখানে যদি আমি একটা স্প্রিং এর কথা মনে করো, হচ্ছে এখানে যদি তোমাদের দেখাই ম্যাস স্প্রিং সিস্টেম এটাকে বলা হয়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা নরমালি ধরো এরকম ছিল, এই এরকম। তাহলে এই জায়গাটাতে এটা আনডিস্টার্ব অবস্থায়, তো এখানে আমরা কোন ফোর্সটাকে ধরবো, স্প্রিং যে ফোর্সটা এক্সার্ট করছে, নট দ্য ফোর্স ইউ অ্যাপ্লাই। তোমার ফোর্সটা স্প্রিং এর ফোর্সের সমান। দেখো এখানে তুমি কি করছো, ফোর্স অ্যাপ্লাই এক্সটেন্ড করেছো না, এন্ড দিস ইজ ডেল এক্স এক্সটেনশন। আচ্ছা আমরা কি শিখেছি হুকস ল থেকে, আর নিউটনের থার্ড ল অনুযায়ী কি জানি আমরা, এখান থেকে স্প্রিং যে ফোর্স, ইকুয়াল ফোর্স কোন দিকে দিচ্ছে, এটা হচ্ছে এফ স্প্রিং, রাইট? এবং এটা কি আমি বলছি রেস্টোরিং ফোর্স, এখানে কি বলছি রেস্টোরিং ফোর্স। কেন? ভাই তুমি যখন এই অ্যাপ্লাইড ফোর্সটা তুমি যত ফোর্স দিচ্ছ, এই ফোর্সও তো বাড়ছে, এবং এটা কি এই এক্সটেনশনের সাথে প্রপোর্শনালি বাড়ছে। এক্সটেনশন কি, কিন্তু খেয়াল করে দেখেন এক্সটেনশন যেই দিকে যে স্প্রিং এর ফোর্স ওই দিকে না, অপোজিট ডিরেকশনে। তাহলে আমরা জানি এফ ইজ প্রপোর্শনাল মাইনাস কি ডেল এক্স, মাইনাস কি ডেল এক্স, রাইট? এটা তো আমরা জানি। অনেক সময় রিস্টোর হওয়ার সময় একটু কম্প্রেস হয়ে যায়, কারণ আছে ওই যে সেটাই বলবো, এখানে আমি এখানে টেনে ছেড়ে দিবেন, এখানে রেস্টুরেন্ট ফোর্স দিল, কিন্তু সে কি থেমে যায় নাকি সুইং করছে? কারণ কি আপনার ওয়ার্ক ডান, এনার্জি, এটা তো এনার্জি কনজারভেশন ল। তুমি যে ওয়ার্ক ডান করেছো, আমি যতটুকু উঠাবো বা যতটুকু পুল করবো ততটুকু কিন্তু এনার্জি স্টোর হবে। আচ্ছা তুমি টানছো, ওয়ার্ক ডান করছো, এনার্জি স্টোর হয়েছে, ছেড়ে দিয়েছো, এইটা এই ইলাস্টিক পোর্শনে কিসে কনভার্ট হবে, কে তে। তা ইকুইলিব্রিয়ামে ইলাস্টিক পোর্শনে জিরো, বাট কে তো আছে, কেটাকে হঠাৎ করে আউট অফ নোওয়্যার ডিসিপেট হয়ে যাবে, ওই কেই তাকে আবার কম্প্রেস করাবে। যতটুকু পুল করবো ততটুকু এনার্জি স্টোর হবে না। হ্যাঁ সেই এনার্জি তার মধ্যে আছে, কিন্তু এনার্জিটা এনার্জিটাই অনেক বেশি, যেটা কম্প্রেস হয়ে তুমি বেশি কমের কথা বাদ দাও, তুমি যে ওয়ার্ক ডান করেছো তার মধ্যে এনার্জি স্টোরড হলো, তোমার তো কষ্ট হয়েছে, ক্যালোরি বার্ন হয়েছে, আপনি যে ওয়ার্ক ডান করেছেন এটা তার মধ্যে স্টোরড হলো, ছেড়ে দিলেন, তার মানে কি এনার্জি বের করে নিয়েছেন, এনার্জি তার মধ্যে দিয়েই রেখেছেন। তাহলে সে ওই যে এখন সে কি করবে, ধরো যখন ইকুইলিব্রিয়ামে যাচ্ছে তখন এই যে পোটেনশিয়াল এনার্জিটা ইলাস্টিক পোর্শনে কে তে ট্রান্সফার হচ্ছে না, তখন ইকুইলিব্রিয়ামে আসলো, তো ওই তখন মনে হয় তুমি ওয়ার্ক ডান 10 জুল, অ্যামপ্লিটিউড পজিশনে তোমার হচ্ছে দেখা গেল যে বা ডিসপ্লেস পজিশনে তার ওয়ার্ক ডান 10 জুল, মানে ইলাস্টিক পোর্শনে 10 জুল। তো সে যখন এখান থেকে আসছে উপরের দিকে উঠবে, ছেড়ে দেওয়ার পরে অ্যাপ্লাইড ফোর্স সরিয়ে ফেললে, কারণ কি এই ফোর্স আর থাকছে, অ্যাপ্লাইড ফোর্স সরিয়ে ফেললে, কারণ তুমি যখন আস্তে আস্তে পি কমছে, কে ধরে যে মোমেন্টে 10 জুল, তো এরপরে কি এটা কই যাবে এখান থেকে, ওই মোমেন্টে টেনশন কে, কারণ টোটাল তো ধরো এখানে হচ্ছে তোমার ইপি 10 জুল, এই অবস্থায় ইপি তোমার হচ্ছে 8 জুল, কে 2 জুল, এখানে মনে করো ইপি 5 জুল, কে 5 জুল, টোটাল কিন্তু 10 ই থাকছে। এখানে ইপি 0, কে তো 10 জুল, এই 10 জুল ডিস্ট্রয়েড হয়ে যাবে, এই 10 জুলের কারণে ওয়ার্ক ডান হবে তাকে কম্প্রেস করার জন্য। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? এনার্জি তো এটা তো এনার্জি কনজারভেশন ল। এবার যদি ওয়েভ পড়তে গিয়ে আমি তো বলেছি, ওয়েভ পড়তে গিয়ে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালস লাগবে, ওয়েভ পড়তে গেলে মনে করো হচ্ছে মেকানিক্স লাগবে, এবং ওয়েভস এর কনসেপ্টও লাগবে। আর যদি সবগুলো তুমি রিলেট করতে না পারো তাহলে আপনি অশিক্ষিত, কারণ তাহলে আপনি ওয়েভস পড়বেন, ওয়ার্ল্ডাইজটা পেতে পারেন, কিন্তু স্টিল তুমি এই যে এই জিনিসটা হবে যে এই মানে ফেজের যে বিষয়টা, যেমন আমি ক্লাস 10 এ ওঠার আগ পর্যন্ত আমি এটা বুঝিই নাই, পড়িয়েছি, ম্যাথ করছি, ফুল মার্ক পাচ্ছি, কিন্তু যে ফেজটা কি, এটা সত্যি কথা, যেটা পরে কেমনে কোন এক বই পড়ছিলাম, ওই বই পড়তে গিয়ে মনে করি স্টেটমেন্ট পড়ার পর তখন বুঝলাম যে মানে স্টেটমেন্টটা মানে ওই মোমেন্ট আমাকে হিট করেছে, আসলে তার মানে কিভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। এবার বুঝতে পেরেছেন? তাহলে এখন কি মেকানিক্স হয়ে যাবে? হ্যাঁ ওয়েভ বুঝলে তাহলে মেকানিক্স হয়ে যাবে না, শোনো, তুমি যখন একটা ডাক্তারের কাছে যাচ্ছ, এখন ডাক্তার কি তোমার মনে করছে বডির কোনো একটা পার্টিকুলার অর্গান কি নিয়ে চিন্তা করলে হবে?
আমাদের ডাক্তারটা এটাই করে, এই জন্য তুমি মরো, এই জন্য তুমি মরো, কারণ এটা ইন্টারকানেক্টেড। তোমার এখন তোমার মনে করো যে সাপোজ দেখা গেল যে মানে দাঁতের সমস্যার কারণে মাথা ব্যথা হয়, চোখে সমস্যা হয়, এখন দাঁতের ডাক্তার যদি দাঁতের কথা চিন্তা করে তাইলে তো আর হবে না। এখন তোমাকে তুমি গেলে মনে করো হচ্ছে একজন মানে কার্ডিয়াক স্পেশালিস্ট, সে তোমার মনে করো যে একবারে এমন মেডিসিন দিল, কিন্তু মেডিসিনে মনে করো কিডনির মধ্যে সমস্যা হলো, তাহলে আপনি কি করবেন? তো এটা বিষয়টা হচ্ছে আপনি কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু করা যায় না। এবার আসেন যেটা বলছিলাম, তাহলে এখন কথা হচ্ছে এই যে যত ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্স তত বাড়ছে না, রুটসটা যেটা বলছে, তাহলে এখান থেকে আমরা জানি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল। ফোর্স আর এক্সটেনশন রাইট বা কম্প্রেশন কি, তো এখানে আমরা জিনিসটা খেয়াল করি, এই অবস্থায় তোমার অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে, কিন্তু ফোর্স অ্যাপ্লাইড করছে এই দিকে, এফ অ্যাপ্লাইড, কিন্তু আমরা হুকস ল কি এফ অ্যাপ্লাইড ধরি নাকি ফোর্স এক্সার্ট বাই দ্য স্প্রিং, কোনটা ধরি? ফোর্স এক্সার্ট বাই দ্য স্প্রিং। এটা মাথা রাখতে হবে, এটা কারণ কি আমি ক্লাসে বলেছি, এখন আর বলবো না। স্প্রিং এটা রেস্টোরিং ফোর্স, এখানে খেয়াল করো, এখানে তার এই যে ডেল এক্স, তাহলে খেয়াল করো অলওয়েজ ফোর্সটা রেস্টোরিং ফোর্স বা যেটা স্প্রিং এর যে ফোর্সটা সেটা এক্সটেনশনের দিকে অপোজিট ডিরেকশনে না স্যার আপনি এটাকে কি এক্সটেনশন বলা যায়? কোনটা? এটা এক্সটেনশন, নেগেটিভ এক্সটেনশন না কম্প্রেশন। এক্সটেনশন তো একটা আচ্ছা জেনারেল টার্ম, এটা দিয়ে এক্সটেনশনও বোঝায় কম্প্রেশনও বোঝায়। তা এখন কথা হচ্ছে যে তুমি দেখো এখানে এক্সটেনশন এখানে কম্প্রেশন, দুই জেনারেলি দুইটাকে আপনি এক্সটেনশন বলতে পারেন। দুই ক্ষেত্রেই এই যে রেস্টোরিং ফোর্সটা এক্সটেনশনের প্রপোর্শন দিকে কাজ করছে না অপোজিট ডিরেকশনে কাজ করছে? অপোজিট ডিরেকশনে, রাইট। আচ্ছা, এবং এই রেস্টোরিং ফোর্সটা তাকে ইকুইলিব্রিয়াম নেওয়ার জন্য কাজ করছে। এখন তুমি যদি বলো স্যার এই জায়গায় রেস্টোরিং ফোর্স কই, বাবা এই জায়গায় দেখেন এটা বরাবর কাজ করছে কি? টেনশন। কি কাজ করছে? টেনশন। তাহলে যদি এটা থিটা হয়, হ্যাঁ জাস্ট ইমাজিন করো এটা কি অল্টারনেট অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি এই দিক বরাবর কাজ করছে কি t cos থিটা, এটা কাকে ব্যালেন্স করছে? ওয়েট কে, mg আছে না, হ্যাঁ রাইট। কিন্তু উনার যে এই দিক বরাবর কম্পোনেন্ট t sin থিটা, হ্যাঁ এইটাকে ব্যালেন্স করার কেউ আছে না, এই t sin থিটাটাই হচ্ছে কি রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে টেনশনের যে কম্পোনেন্টটা, রাইট। এবার দেখেন তো ডিসপ্লেসমেন্ট এইদিকে পজিটিভ ধরেছি, দেখেন সব প্রত্যেকটা রিলেটেবল, এইদিকে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, তাহলে t sin থিটা কি ওইদিকে না এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে? অপোজিট। অপোজিট ডিরেকশনে না? হ্যাঁ। তাহলে আমাকে বলেন যে একটা অপোজিট ডিরেকশনে কিনা? হ্যাঁ। আর এবার আরেকটা জিনিস এটাও মিলবে এখানে, এখানে যেটা ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন যত টানবো তত বেশি ফোর্স তৈরি হবে, রাইট। হ্যাঁ। এখানেও আপনি যত বেশি ডিসপ্লেস করবেন তত বেশি রেস্টোরিং ফোর্স, কেমনে দেখেন রেস্টোরিং ফোর্স t sin থিটা না, হ্যাঁ। এটাকে যত ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা তত বাড়ছে না, হ্যাঁ। থিটা যত বাড়া মানে t তো কনস্ট্যান্টই ধরি, sin এর ভ্যালু বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে t sin থিটা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে রেস্টোরিং ফোর্স বাড়ছে না কমছে? বাড়ছে, প্রপোর্শনালি বাড়ছে। এখানে থিটা কত ডিগ্রি? এখানে থিটা 0, নাই কোনো ফোর্স, রেস্টোরিং ফোর্স নেই। রেস্টোরিং ফোর্স নাই। তাহলে রেস্টোরিং ফোর্স যদি না থাকে তার মানে হচ্ছে যে জিনিসটা, তাহলে এখানে দেখেন এবার এই যে এখানে এটা দিয়েছে, এই যে আপনি হুকস ল অ্যাপ্লাই করেন আর এখানে ধরেন সব জায়গায় এই সিস্টেমে এখানেও ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আছে, কোনো কিছু কোনো মিডিয়ামের ভিতর দিয়ে ওয়েভ যাওয়া মানে ইলাস্টিক পোটেনশিয়াল থাকতে হবে, ইলাস্টিসিটি থাকতে হবে। তো এখানেও কি সেই যত ডিসপ্লেসড হচ্ছে, তাহলে এখন জিনিসটা খেয়াল করেন, আমি এক্সটেনশনটাকে ডিসপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করতে পারি, হ্যাঁ বা কম্প্রেশনটাকে অপোজিট ডিরেকশন ডিসপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করতে পারি, এটা পারি কিনা বলেন? জি। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে আমি দেখতে পাচ্ছি কি যে আসলেই হুকস ল এখানে অ্যাপ্লিকেবল কি, যে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স কি প্রপোর্শনাল এবং অপোজিট ডিরেকশনে কাজ করছে, এবং এই ফোর্সটা কে ব্যালেন্স করার জন্য যেহেতু কেউ নাই, t sin থেকে ব্যালেন্স করতে যেহেতু কেউ নাই, এই যে t sin এর রেস্টোরিং ফোর্স এটা হচ্ছে f, যেহেতু কেউ নাই তার মানে এটাই রেজাল্টেন্ট ফোর্স m এ, রাইট। এটাকে ব্যালেন্স করতে কেউ যেহেতু কেউ নাই, এটা কি রেজাল্টেন্ট ফোর্স m এ, তাহলে আমি f এর জায়গায় দিলাম m এ, কে তো কনস্ট্যান্ট, এটা কি স্প্রিং কনস্ট্যান্ট বা সিস্টেমের জন্য কনস্ট্যান্ট, রাইট, বা প্রপোর্শনালি কনস্ট্যান্ট, তাহলে m টা এখানে তাহলে কে আর কেও কনস্ট্যান্ট m ও কনস্ট্যান্ট, দুই কনস্ট্যান্টের মারামারির পর যে রেজাল্ট হবে সে অফস্প্রিং ও কনস্ট্যান্ট, হ্যাঁ কে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট m কনস্ট্যান্ট, এই যে ম্যাথমেটিক সিস্টেম এখানে ম্যাথটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এখানে সিস্টেম ম্যাথ কনস্ট্যান্ট, Constant. তাহলে কে আর m কনস্ট্যান্ট, তাহলে কে আর এর রেশিও কি থাকবে? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তাহলে আমি ডাইরেক্টলি করি অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু কি মাইনাস ডেল x, রাইট। তার মানে যেখানে রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম সেখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, হ্যাঁ তার মানে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সেখানে রেস্টোরিং ফোর্স ম্যাক্সিমাম, সো অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল,
এই যে এই পেন্ডুলামের মধ্যে আমি যদি অ্যাঙ্গেল ধরেন 90 ডিগ্রিতে করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাড়ি, 90 ডিগ্রি পর তো আমার সাইনের ভ্যালু কমতেছে না? কোনটা? 90 ডিগ্রি মানে পর তো আমার সাইনের ভ্যালুটা কমতেছে না? যেরকম 90 ডিগ্রি sin 90 ভ্যালু হচ্ছে ধরেন 1, আচ্ছা ওকে হ্যাঁ 100 এ তো আবার 0.9। আচ্ছা আমি বলছি এটাই তো, তার মানে কি 90 তে ম্যাক্সিমাম, 90 তে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম তাহলে দেখো সে যদি সরে এটা যদি এখান থেকে পুরো 90 তে আনো এই যে, তাহলে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম থেকে। আর যদি 100 ডিগ্রি, যে 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করা তো মানে তো হচ্ছে এই দিকে এই পাশে চলে আসা, নেগেটিভ করে ফেলা, মানে 100 ডিগ্রি 100 লেভেল কমতে থাকবে। হ্যাঁ এই দেখো এই যে ডিসপ্লেসমেন্ট দেখেন, এই যে 90 তে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, 100 আরো কম, 180 তে কত? ও জিরো। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন কথা হচ্ছে যে যে যেহেতু রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল, আবার আপনি নিউটনের সেকেন্ড ল থেকে জানেন এই রেস্টোরিং ফোর্স ইজ আনব্যালেন্স ফোর্স, সেকেন্ড ল থেকে জানেন আনব্যালেন্স ফোর্স আর অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল, তাহলে আপনি ডাইরেক্ট বলবেন কি অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট কি প্রপোর্শনাল এবং অপোজিট। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে এখানে ডিসপ্লেসমেন্ট 0, এই ডেল x 0 মানে এও 0, এই দেখেন x 0 এও 0, এই a পজিশন রাইট, x 0 এও 0, যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কিন্তু অপোজিট, মানে কি মাইনাস ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম প্লাস x ম্যাক্স এ কি মাইনাস। ক্লিয়ার বিষয়টা? এবার বুঝতে পেরেছেন? রিলেট করা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা এখন এবার আমরা আসি এই সিচুয়েশনটা চিন্তা করো তো, আমি এই সিচুয়েশনটাকে আমি পুরো ডিরেকশন সহ চিন্তা করি, এই পুরোটা ইকুইলিব্রিয়াম পজিশন না, হ্যাঁ আর এখানে কি এটা ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এই দেখেন এ পজিশন থেকে আমি শুরু করি মনে করো, তাহলে এ পজিশনে তার ডিসপ্লেসমেন্ট 0, ভেলোসিটি কত প্লাস v max। কেন? কারণ ইকুইলিব্রিয়ামে এইখানে খেয়াল করেন এই ইকুইলিব্রিয়াম পজিশন তুমি টেনে ছেড়ে দিয়েছো বা ডিসপ্লেস করার পর ছেড়ে দিয়েছো, যখন সুইং করছে এই মুহূর্তে তোমার কে ম্যাক্সিমাম কোথায়? ইকুইলিব্রিয়াম। তুমি যেমন এখানে দেখেন, এখানে ধরো p 10 জুল, পোটেনশিয়াল 10 জুল, ডিসপ্লেস পজিশন, তাহলে ডিসপ্লেস পজিশনে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এবার তুমি যদি এই পজিশনে চিন্তা করো, হাইয়েস্ট পজিশন না, তো হাইয়েস্ট পজিশন এখানে পোটেনশিয়াল কত? জিপি, জিপি ম্যাক্সিমাম, কে কত? 0। এরপর সে যখন মনে করো হচ্ছে তোমার এই যে ঠিক ইকুইলিব্রিয়ামে আসলো, এই জিপিটা কে তে ট্রান্সফার হচ্ছে না, তাহলে তাহলে জিপিটা কে তে ট্রান্সফার, এরপরে কি এর থেকে আর ফার্দার নিচে নামতে পেরেছে, আর কি কে বাড়তে পেরেছে, তাহলে কে ম্যাক্সিমাম কোথায়? ইকুইলিব্রিয়াম। এবার আবার উপরে যখন হচ্ছে কে থেকে আবার জিপি ট্রান্সফার হচ্ছে, এই যে ডিসপ্লেসমেন্ট পজিটিভ এ মাইনাস। ক্লিয়ার বিষয়টা? তাহলে মাথায় রাখতে হবে কোনো অসিলেটিং সিস্টেমের জন্য কেই ম্যাক্সিমাম কোথায়? ইকুইলিব্রিয়ামে। মিনিমাম কোথায়? আসলে মিনিমাম কি 0 হচ্ছে, একদম 0, অ্যাম্পলিটিউড কত? 0। এই যে আমি এখানে তোমার হচ্ছে এন্ড অ্যাম্পলিটিউড পজিশন, এই যে কে মিনিমাম 0, তাহলে অ্যাম্পলিটিউড পজিশনে কে কত? 0। এখন এখানে পোটেনশিয়াল এনার্জি কে ইন্টার কনভার্সন, এখানে কি বলেন ইলাস্টিক পোটেনশিয়াল, পোটেনশিয়ালি তো পোটেনশিয়াল এনার্জি আর কি কে ইন্টার কনভার্সন। এখানেও বাবা সিস্টেমের মধ্যে আছে, এখানে ইলাস্টিসিটি আছে, এখানে পোটেনশিয়াল এনার্জি আর কি কে ইন্টার কনভার্সন। তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, তাহলে ইকুইলিব্রিয়ামে যদি কে ম্যাক্সিমাম হয়, ইকুইলিব্রিয়ামে কে ম্যাক্সিমাম, তাহলে কে হচ্ছে কি হাফ এম ভি স্কয়ার, রাইট? তাহলে এখানে জিনিসটা খেয়াল করেন, ম্যাস তো কনস্ট্যান্ট, কে যদি ম্যাক্স হয় তাহলে হাফ এম এখানে কি ভি ম্যাক্স স্কয়ার, রাইট? আবার যদি কে 0 হয় তাহলে হাফ এম ভি স্কয়ার 0, মানে ভি কত? 0। আর কে ম্যাক্স মানে ভিও কি ম্যাক্স, মানে স্যার k is directly proportional to এক্স্যাক্টলি ভি স্কয়ার। তাহলে এখন ইকুইলিব্রিয়াম পজিশনে যেহেতু কে ম্যাক্সিমাম, তাহলে স্পিড ম্যাক্সিমাম। k maximum, হ্যাঁ এখন ভেলোসিটি তার মানে কি তার ম্যাগনিটিউড ম্যাক্সিমাম, velocity magnitude ম্যাগনিটিউড, কারণ ভেলোসিটি ম্যাগনিটিউড স্পিড। এখন বলতে পারো যে কেন ভেলোসিটি ম্যাগনিটিউডের কথা বলছি, কারণ ভেলোসিটি তো ডিরেকশন আছে। তাহলে যখন সে এইভাবে যাচ্ছে, এখানে দেখেন এইভাবে যাওয়ার সময় স্পিড ম্যাক্সিমাম, এইভাবে আসার সময় স্পিড এখানে ম্যাক্সিমাম এই পুরো পজিশনে, কিন্তু আমার ভেলোসিটি কি একটা পজিটিভ একটা নেগেটিভ ধরতে হবে। তাহলে আমি পুরো জার্নির জন্য থ্রু আউট দা মনে করো সাইকেল আমি মনে করি হচ্ছে এই ডান দিকটা পজিটিভ ধরে নিয়েছি, তাহলে এ পজিশনে স্পিড ম্যাক্সিমাম, তাহলে ভিও কি ম্যাক্সিমাম প্লাস ভি ম্যাক্স। অ্যাভারেজ পজিশনে ভি কত? 0।
Zero. এবার এইভাবে আসছে আবার x 0 ডিসপ্লেসমেন্ট তাহলে অ্যাক্সেলারেশনও কি হবে 0 হবে রাইট এবং সেখানে v কত হবে মাইনাস v max কারণ কি এইদিকে ভেলোসিটি তো নেগেটিভ ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট থাকবে ম্যাক্সিমাম ম্যাক্স মাইনাস v max আমি ধরছি এখানে k আর p মানে কোনো আলাদা কোনো ফ্রিকশন কিছু নাই আমি ইগনোর করছি আচ্ছা তাহলে এরপর সে এইখানে আসছে এই যে সি এর আবার d তে আসছে এই পজিশনটাকে d ধরলাম এখানে কি আবার ভেলোসিটি কত 0 তাহলে যেহেতু ডিসপ্লেসমেন্ট প্লাস এখানে মাইনাস তাহলে অ্যাক্সেলারেশন কি প্লাস mx এটা বুঝতে পেরেছেন হ্যাঁ আচ্ছা এরপরে আবার যখন এখানে আসছে d তে আবার e তে যখন আসছে দেখো তো e আর a একদম হুবহু একই রকম না সবকিছু হ্যাঁ e আর a হুবহু একই রকম কিনা দেখেন হ্যাঁ স্যার a তে a থেকে শুরু করে এখানে শুরু করে e আর a একই জিনিস খেয়াল করেন e আর a দেখো একই পজিশন কিনা ওই যে গ্রাফে দেখেন হ্যাঁ এরপর আবার যদি আপনি অন্য কোনো পয়েন্টে চিন্তা করেন মনে করেন আপনি হচ্ছে তুমি বল স্যার a আর c ও তো একই না a আর c কি এক দেখেন তো a তো এইদিকে যাচ্ছিল আর c এইদিকে এক তো না তাদের ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাক্সেলারেশন 0 কিন্তু এটা ভেলোসিটি প্লাস v max এটা কি মাইনাস এক্স্যাক্টলি অপোজিট ভেলোসিটি এক্স্যাক্টলি কি কারণ আমি এই দিক পজিটিভ ধরেছি c তো হচ্ছে এই দিকে যাচ্ছে তারপরে আসা হচ্ছে আপনি যদি মনে করেন যে c এর সাথে আবার g নেন c এর সাথে কি নেন জি g নেন তাহলে দেখেন c আর g এক্স্যাক্টলি সেম না হ্যাঁ স্যার গ্রাফে আসো g c দেখেন তো এক্স্যাক্টলি সেম কিনা ওয়ান ওয়েভলেন্থ পেয়েছেন ইয়েস আচ্ছা এবার অন্য কোন অ্যাপ্লিকেশন আপনি ক্রেস্ট টু ক্রেস্ট যদি ধরেন এই যে এখানে ক্রেস্ট কি b না এই দেখেন এই যে b টা না হাইয়েস্ট পজিশন হ্যাঁ এই দেখেন b এর সাথে আবার কোন পয়েন্ট সেম এফ f b এর সাথে f ক্লিয়ার বিষয়টা তাহলে এখন এখানেও কিন্তু দেখেন সেম এই যে b এর সাথে কি আবার এই দেখো f তারপরে দেখেন এই যে a এর সাথে একদম এক্স্যাক্টলি সেম কি e c এর সাথে এক্স্যাক্টলি সেম কি g তাহলে এক্স্যাক্টলি সেম বলতে কি কি জিনিস সেম ধরেছি সব কিছু সেম velocity কমতেছে না ওভার দ্য টাইম এটা তো পয়েন্ট অ্যামপ্লিটিউড পজিশন বাট ওটার তো পেন্ডুলামের velocity এখানে v তে তো 0 ভেলোসিটি 0 এটা অ্যামপ্লিটিউড পজিশন এরপর তো জানি কে উপর চেঞ্জ হতেছে না ওদের ডিসটেন্স কার ডিসটেন্স কভার চেঞ্জ হতেছে না নেক্সট উইকে নেক্সট সাইকেলে বাবা এখানে তো এনার্জি স্কেলার এখানে তো কে মিনিমাম মানে 0 এরপর সে যখন আবার আসে তখন আবার কে বাড়তে থাকে ওই p তো তখন ম্যাকেন p থেকে কি আবার ট্রান্সফার হবে আচ্ছা এবার আসেন তাহলে আমরা যদি বলছি কোন একটা গিভেন ইনস্ট্যান্টে কোন একটা সিস্টেমে এখানে বলছে কি যে ফেজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিশন ফেজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পজিশন রিচড বাই অ্যান অসিলেটিং সিস্টেম আমি এটাকে এইভাবে লিখবেন এটা কিন্তু এবার বুঝাই যে কালেক্টিভ জিনিসটা ওটা নোটসে দেওয়া আছে কারণ দেখেন আচ্ছা বিষয়টা হচ্ছে দেখেন কোনো কিছু মোশনকে ডেসক্রাইব করার জন্য কি কি টার্মগুলো লাগে মোশনকে ডেসক্রাইব করার জন্য কি কি টার্ম লাগে টাইম ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট স্পিড ভেলোসিটি অ্যাক্সেলারেশন ডিসেলারেশন এই তো মোশনকে ডেসক্রাইব এগুলোই তো লাগে হ্যাঁ। আচ্ছা এখন একটা গিভেন টাইমে বলছি তাহলে কোনো একটা গিভেন টাইমটাকে আমি ধরলাম ইনস্ট্যান্ট কোনো একটা ইনস্ট্যান্টে আচ্ছা ভাই আমি যদি ডিসপ্লেসমেন্ট জানি আমার ডিসটেন্স বলার দরকার আছে কারণ ডিসটেন্স উইথ ডিরেকশন তো ডিসপ্লেসমেন্ট বাস ডিসপ্লেসমেন্ট জানা তার ডিরেকশন দরকার নেই এটা তো বললাম ডিসপ্লেসমেন্টের মধ্যেই তো ডিরেকশন দেওয়া আছে আমি সেটাই বলছি আমি ডিসপ্লেসমেন্ট জানি হ্যাঁ তাহলে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটাই তো ডিসটেন্স হ্যাঁ তাহলে কোন একটা গিভেন ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্ট জানা মানে আমার কি আর ডিসটেন্স জানা দরকার আছে হ্যাঁ। আচ্ছা কোন একটা গিভেন মোমেন্ট আমার ভেলোসিটি জানা মানে স্পিড জানা দরকার আছে না। কারণ ভেলোসিটি ম্যাগনিটিউড অফ স্পিড কোন একটা গিভেন মোমেন্টে সে কোন স্পিডে কোন দিকে যাচ্ছে আমি ভেলোসিটি জানি আমি তার স্পিডও জানি ডিরেকশন জানি তাহলে আমার আলাদা স্পিড জানা দরকার আছে না ঠিক একই রকম ডিসিলারেশনটা তো বুঝাই কি নেগেটিভ অ্যাক্সিলারেশন রাইট তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু জানা মানে তো সাইন শো আমি ডিসিলারেশন বা যেটাই থাক জানি তাহলে এখন কি দাঁড়ালো কোন একটা গিভেন ইনস্ট্যান্টে আমি ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সিলারেশন এই তিনটা জিনিস জানা মানে তার মোশনকে ডেসক্রাইব করার জন্য আমি সব জানি হ্যাঁ রাইট ঠিক এটাই হচ্ছে ফেজ হচ্ছে এমন একটা ওয়ার্ড এমন একটা টার্ম এমন একটা তোমার হচ্ছে টেকনিক্যাল টার্ম যেটা কোন একটা ফেজ বলা মানে ফেজ বলে দিব মানে হচ্ছে কোন একটা গিভেন ইনস্ট্যান্টে ওই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সিলারেশন সব বলে দাও
একসাথে কালেকটিভলি বলে দাও। এই জন্য বলছি কোনো একটি বিশেষ মুহূর্তে অন আ গিভেন ইনস্ট্যান্ট হ্যাঁ গতির সম্মুখ অবস্থাকে মানে দ্য ওয়ার্ড দ্যাট কালেকটিভলি ডেসক্রাইব দ্য মোশন ইজ ফেজ। তাহলে যেমন আমি যখন বলবো ধরো ফেজ কত, সে 90 ডিগ্রি ফেজে আছে, খেয়াল করেন এই যে এটা খেলা দিয়ে বোঝাই যদিও 90 ডিগ্রি ফেজে আছে, এই যে তার মানে কি 90 ডিগ্রি ফেজে থাকা মানে তার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন মাইনাস mx। কোন একটা কিছু 180 ডিগ্রি ফেজ, এই যে 180 ডিগ্রি ফেজে আছে মানে কোন পয়েন্ট, সি পয়েন্টে। তুমি ভেলোসিটি জানো, ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন সব জানো, জানি না জানি তো সি পজিশনে জানেন না আপনি? বুঝে এই গ্রাফ দেখো, সি পজিশনে কি মানে জানি না বাট জানতে পারবো। জানি আমি, এটা বলে দাও মানে ফেজ বলে দাও মানে কি সি এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম 180 ডিগ্রি ফেজ 180 ডিগ্রি। আচ্ছা এখানে আগে দেখো 180 ডিগ্রি দেওয়া আছে কিনা, হ্যাঁ। তাহলে 180 পজিশন কোনটা, এটা না? সি তাহলে সি পজিশনটা, তাহলে সি পজিশনটাতে তোমার হচ্ছে 180, তাহলে এইটার সাথে ভিজুয়ালাইজ করো, তাহলে কোন পজিশন, সি পজিশন। ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি এক্স সব জানেন, বা এখানে দেখেন এটা যদি জানেন ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি এক্স সব জানেন, সব জানেন আপনি। কারণ সিটা কি ইকুইলিব্রিয়াম পজিশন ভেলোসিটি জানি না। মাইনাস নেগেটিভ ইকুইলিব্রিয়াম পজিশন, এবং অপোজিট এই যে দেখেন কোন দিকে। আচ্ছা এবার আসেন, এবার আমি আপনার গ্রাফিক্যালি বুঝাই। এবার এটা ভুলে গেছেন মনে করেন, ধরেন গ্রাফের সাথে মিলে গেল। আচ্ছা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ডিসপ্লেসমেন্ট ও ভেলোসিটি ভেলোসিটি দেয়। এবার আসেন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বি পজিশনে ভেলোসিটি কত ছিল, 0 ছিল না? হ্যাঁ বি পজিশন এই গ্রাফের বি পয়েন্টে দেখো ফ্ল্যাট, গ্রেডিয়েন্ট কত, 0 ভেলোসিটি কত, 0 এই দেখেন বি পয়েন্টে যদি আমি ডিসপ্লেসমেন্ট টাইম ধরলাম বি পয়েন্টে, তারপরে গ্রেডিয়েন্ট এখানে দেখেন ম্যাক্সিমাম কোথায়, এ এ সি তারপর হচ্ছে ই, এগুলো আছে না। এ তে গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম, সি তে কিন্তু এ তে গ্রেডিয়েন্ট প্লাস ম্যাক্স, প্লাস ম্যাক্স সি তে কি মাইনাস ম্যাক্স। মানে মিনিমাম মাইনাস ম্যাক্স মানে মিনিমাম, মানে মাইনাস নেগেটিভ মাইনাস, এটা মিনিমাম ডিরেকশন, হ্যাঁ এটা ডিরেকশন ধরবেন। মাইনাস টু মানে কি স্যার এরকম না এক্স্যাক্টলি বাট এরকম হলে এটা তো নেগেটিভ গ্রেডিয়েন্ট, আপনি তো এটা তো নেগেটিভ। হ্যাঁ বুঝতে পারছি তাইলে এখন বলেন এই যে আপনাদের সি পয়েন্ট আমি বলবো 180 ডিফারেন্সে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম কিনা, হ্যাঁ তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম হ্যাঁ। কিন্তু গ্রেডিয়েন্ট পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ তার মানে মাইনাস ভি ম্যাক্স। হ্যাঁ। তাহলে তুমি জানো কিনা ফেজ বলে দাও মানে ভেলোসিটিও জানো কিনা। হ্যাঁ তাইলে আমি যখন বলে দিব ডিসপ্লেসমেন্ট টাইম এই না। আচ্ছা এই দেখেন এখানে গ্রেডিয়েন্ট কি, ট্যানজেন্ট, এখানে গ্রেডিয়েন্ট কি এই ট্যানজেন্ট, এটা গ্রেডিয়েন্ট কি এই ট্যানজেন্ট, এটা গ্রেডিয়েন্ট কি 0। ঠিক এখানে আবার কি গ্রেডিয়েন্ট বাড়ছে না আস্তে আস্তে, তাহলে বেড়ে আবার কমে কোথা থেকে, সি এর পর থেকে আবার কমা শুরু করে। আচ্ছা সি এর পর এটা কি সি এর পর এটা কি ওইটাও তো নেগেটিভ গ্রেডিয়েন্ট হ্যাঁ নেগেটিভ, এই যে সি থেকে এই যে গ্রেডিয়েন্ট, কিন্তু গ্রেডিয়েন্ট তো কমছে, স্পিড কমছে, স্লো ডাউন করছে, স্পিড কমছে, কমে তারপরে যে এখানে ডি তে আবার গ্রেডিয়েন্ট কত, স্পিড কমতেছে হ্যাঁ কি ব্যাপার গ্রেডিয়েন্ট কমছে না। দেখো তো সি থেকে এই যে সি এর পর এখানে সেটা স্লো ডাউন করছে না, স্লো ডাউন করতে ডি তে আবার 0 হয়েছে না, এই যে ডি তে আবার দেখেন তার গ্রেডিয়েন্ট 0। তাহলে রিলেশনগুলো বুঝতে পারছেন? স্যার। তাহলে গ্রেডিয়েন্ট বাড়া কমা মানে কি? গ্রেডিয়েন্ট বাড়া কমা মানেটা কি? এখন কথা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে গ্রেডিয়েন্টটা কি দিচ্ছে। যদি ডিসপ্লেসমেন্ট টাইম হয় তার মানে গ্রেডিয়েন্ট দিচ্ছে ভেলোসিটি। এখন ভেলোসিটি মানে কি? স্পিড উইথ ডিরেকশন। সো ইউ আর অ্যাকচুয়ালি গেটিং দ্য স্পিড উইথ ডিরেকশন। সো গ্রেডিয়েন্ট বাড়া মানে হচ্ছে স্পিড বাড়ছে, গ্রেডিয়েন্ট কমা মানে স্পিড কমছে, বা ভেলোসিটি বাড়ছে বা কমছে। এখন কথা হচ্ছে ভেলোসিটি তো আবার ডিরেকশন আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। তো এবার বুঝতে পেরেছেন? তারপর আপনি যদি মনে করছেন অন্য কোনো গ্রাফ নেন, চার্জ এগেন্স্ট টাইম গ্রাফ নেন, ওইটা গ্রেডিয়েন্ট দেওয়া হচ্ছে আই, তো এখানে গ্রেডিয়েন্ট বাড়া মানে কারেন্ট বাড়া। এখন মুখস্থ করা যাবে না তো পুরোপুরি যে এটা গ্রেডিয়েন্ট বাড়া মানেই ভেলোসিটি বাড়া, কি গ্রাফ ড্র করেছে সেটার উপর ম্যাটার করবে। কনসেপ্টটাকে বুঝতে, তাহলে এখন খেয়াল করেন আমরা যেটা বলবো যে কোন একটা গিভেন ইনস্ট্যান্টে, কোন একটা গিভেন ইনস্ট্যান্টে একটা অসিলেটিং সিস্টেমের মোশনকে ডেসক্রাইব করা হচ্ছে কি ফেজ। ক্লিয়ার? এবং কালেকটিভলি মানে ফেজ বলা মানে আমি সব বলে দেওয়া হয়েছে,
ফেজ বলে দাও মানে কি আমাকে সব বোঝা। যেমন আমাকে যদি বলে যে ফেজ 90 ডিগ্রি, ফেজ 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা অ্যামপ্লিটিউড পজিশন, পজিটিভ অ্যামপ্লিটিউড। ফেজ যদি বলে 270 তার মানে নেগেটিভ অ্যামপ্লিটিউড মানে ডি পজিশন, তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট মাইনাস এ, অ্যামপ্লিটিউড সমান নেগেটিভ, হ্যাঁ যেদিকে পজিটিভ হচ্ছে তার অপোজিট ডিরেকশনে, প্লাস ডিসপ্লেসমেন্ট জানি, ভেলোসিটি জানি, অ্যাক্সেলারেশন জানি, কারণ মোশনের সবকিছু জানি। হ্যাঁ ক্লিয়ার? এবার কনসেপ্টটা বুঝতে পেরেছেন? এখন আমরা যখন একটা ফেজ বলবো তখন এটাকে নরমালি দেখেন এই যে এ আর ই এটা এতটুকু কত হবে, এই যে বি আর এফ ক্রেস্ট টু ক্রেস্ট এটা কত হবে বলেন তো? এটা ক্রেস্ট টু ক্রেস্টের ডিফারেন্সটা কতটুকু? 180 ডিগ্রি ক্রেস্ট টু ক্রেস্ট, ক্রেস্ট টু ক্রেস্ট এই যে ক্রেস্ট টু ক্রেস্ট ডিফারেন্সটা কত? 360 ফেজে এই গ্রাফে কত হবে? এটা তো আমি এই গ্রাফে কত হবে? এটা ওটা তো 360 তে হবে, কিন্তু আমি যদি এটা আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র করেছি। ও আচ্ছা হ্যাঁ 2T বাবা এই পর্যন্ত তো টি, ঠিক না? এই দেখেন t/4 5t/4 এটা কি একটা ওয়েভ না? একটা টি একটা টি। এটা বাবার মুখস্থ ওয়েভলেন্থ বলবেন না, ওয়েভলেন্থ কখন বলবো? যদি সেটা ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ থাকে। ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ দেখেন, যদি এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হয় তাহলে এই যে এখান থেকে শুরু করে যে ই পর্যন্ত কি একটা সাইকেল কমপ্লিট হয়েছে, একটা সাইকেল বা একটা অসিলেশন বা একটা ভাইব্রেশন কমপ্লিট হওয়ার টাইমকে কি বলা হয়? পিরিয়ড বা টাইম পিরিয়ড। তা আমি সেটা তো জিজ্ঞেস করছি, তাহলে যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থাকে তাহলে ক্রেস্ট টু ক্রেস্ট মানেও কি হবে? পিরিয়ড। থ্রো টু থ্রো কি? বা শুধু ক্রেস্ট টু ক্রেস্ট না, কোন ওয়েভের আপনারা যেটা আমি এখন আসলে ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট ডিসটেন্সের ক্ষেত্রে এই গ্রাফটাকে চিন্তা করি আমি, দেখেন ওয়েভলেন্থের ডেফিনিশন কি? ওয়েভলেন্থের ডেফিনিশন যে একটা পয়েন্ট থেকে শুরু করে নেক্সট ওয়েভে সেই সেম পয়েন্ট। এক্স্যাক্টলি না? তাহলে এখানে দেখেন আমরা অনেকে ডিফারেন্সটা কি ডেফিনিশন লিখে কি না, ডিফারেন্স ক্রেস্ট টু ক্রেস্ট বাই ক্রেস্ট টু ক্রেস্ট, ঠিক আছে ওয়েভলেন্থ ফাইন। ট্রো টু ট্রো কি দোষ করেছে? এরাও তো ওয়েভলেন্থ। ইভেন আমি যদি ধরো এই বি এখান থেকে নেই, এই যে এই পয়েন্ট থেকে নেই, তাহলে সেম কি এটা, এটাও তো ওয়েভলেন্থ। তাহলে এই জন্য দেখো এবারে বলে যে ওয়েভলেন্থের ডেফিনিশনে বলছিলাম the distance between one wave on a point and the same point on the next wave, ঠিক না? এটা তো ওয়েভলেন্থ। রাখো রাখো, মনে হচ্ছে টাকা পয়সা দিয়ে কিছু হবে না, রাখো। স্যার ঠিক আছে, নলেজ ইজ মানি। স্যার নলেজ দিতে হ্যাঁ, স্যার এবার আসেন যেটা বলছিলাম যে এবার আমি এটাকে দেখো আরো পশ আকারে ডেফিনেশনটা দেব। The distance between two adjacent points, those are in phase. The distance between two adjacent মানে পরপর বা two successive points, দেখেন বি এর পরে ঠিক তার সাকসেসিভ পয়েন্ট ফেজে আছে কি? তো স্যার এফ ওয়েভলেন্থ। তুমি যদি বলো সি, সি এর পরে সি এর ঠিক সাকসেসিভ বা অ্যাডজাসেন্ট পয়েন্ট ফেজে আছে তার সাথে, সেটা কি একই? জি তাহলে দেখো এটা আরো পশ ডেফিনিশন, দ্য ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট পয়েন্টস দোজ আর ইন ফেজ। কত চমৎকার ডেফিনিশন। তাহলে এখন স্যার ফেজ পার্টটা না বললেও তো হতো। তাই হ্যাঁ অ্যাডজাসেন্ট ওয়েভে সেম পয়েন্ট বললেই তো হয় তাই না? এন্ড তোমার মানে তুমি যেটা জানো এমসিকিউ কোশ্চেনে কি শুধু ওই টার্ম ইউজ করা হবে। এমসি আমি দিলাম কি তোমার হচ্ছে একটা এমসিকিউ দিলাম, which of the following is not correct, লিখলাম যে the distance between two adjacent points those are in phase। হ্যাঁ বাস, আপনি তো দেখেনই নাই, আপনি মনে করো যে এরপর এটাও লিখে দিলাম যে the distance between one point on a wave and the same point on the next wave, এটাও দিলাম। তারপরে আবার এটাও দিলাম distance between two successive crests, আর কোনটা কারেক্ট? তিনটাই তো কারেক্ট। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো তোমরা যেভাবে মানে সস্তা কিন্তু মনে করো হচ্ছে 3 অবস্থা আগে মানুষ বলতো, এখন সস্তার কিন্তু 12 অবস্থা। সস্তা কিছু মনে করেন হচ্ছে আমি তো শুনতাম সস্তার 13 অবস্থা। আমরা অ্যাডভান্স তুমি তো তার মানে তাহলে তোমার ধরা খাওয়ার রেট বেশি। আচ্ছা এখন যেটা বলছিলাম, তাহলে খেয়াল কর এবার আসলে আমরা যখন ফেজ টার্মটাকে বলবো
হ্যাঁ, এবার আমি এই টার্মগুলোর মধ্যে পয়েন্টসগুলোর মধ্যে দেখাম কিছু গিয়ে ধরছি। মানে এত ছোট বোর্ডে আসলে জায়গা, আমার মনটা অনেক বড়, এত ছোট বোর্ডে হয় না আমার। আচ্ছা, এখন থেকে ওয়ালে ক্লাস করলে ওয়ালে একটা লেয়ার লাগা সমস্যা ওয়ালে ক্লাস করা যেত যদি তোমার মেমোরিটা মনে করে এমন হতো যে আমি একবার পড়ালেই হয়ে যায়, তাহলে তো আমার একবার ইউজ করতাম, প্রত্যেক বছর একবার রং করতাম। কিন্তু তোমার তো 5 বার পড়ানো লাগছে, এখন এক বছর 5 বার মনে হচ্ছে রং করবে না বছরে। আচ্ছা, এবার খেয়াল করো জিনিসটা হচ্ছে এরকম, যদি আমরা এবার ডেফিনিশন গুলোতে আসি, ফার্স্টে হচ্ছে আমরা বলছি কি ডিসপ্লেসমেন্ট আমরা জানি, পিরিয়ড বা টাইম পিরিয়ড, এটা মানে কি একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইম লাগে। আচ্ছা, এবার তোমাদের ওয়েভলেন্থের আরেকটা ডেফিনিশন দিই, এটা চিন্তা করেছিল কিনা, 3টা ডেফিনিশন দিয়েছি না, আর একটা ডেফিনিশন দিই, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই আ ওয়েভ ডিউরিং ওয়ান কমপ্লিট অসিলেশন। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই আ ওয়েভ, জিনিসটা খেয়াল করো, এই দেখেন ট্রান্সভার্স ওয়েভ হিসেবে ইমাজিন করো, যখন ভিজুয়ালাইজেশন করতে পারেন ওয়াটার ওয়েভ। আচ্ছা, এটা ধরো ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে এটা ওয়াটার মলিকিউল একটা, এটা কি করবে ইকুইলিব্রিয়াম থেকে যাবে অ্যামপ্লিটিউড পজিশনে, মানে ক্রেস্ট পজিশনে, আবার ইকুইলিব্রিয়ামে আসবে, আবার থ্রো পজিশনে যাবে, আবার এটা তো ভার্টিক্যালি অসিলেট করবে। এখানে খেয়াল করো, এখান থেকে শুরু করে এখানে গেল, আসলো, একটা ওয়েভ হয়েছে নাকি হাফ ওয়েভ, হাফ সাইকেল, এই গিয়ে আবার যখন আসছে যে ঠিক আছে তখন কি ফুল সাইকেল। হ্যাঁ, তো জিনিসটা খেয়াল করো, এটা যখন ডিস্টার্ব হচ্ছে, ওয়েভ কি তার ডিস্টারবেন্স একটা সাইকেল কমপ্লিট হওয়ার অপেক্ষায় বসে আছে নাকি ওয়েভ তার সাথে সাথে প্রোপাগেট করছে? ওয়েভ তো প্রোগ্রেস করছে, হ্যাঁ, রাইট? তাহলে জিনিসটা খেয়াল করো, এটা মনে করছে ওয়েভের ওয়েভ মানে এনার্জি, কারণ ওয়েভ ক্যারি করে কি এনার্জি, লাস্ট দিন তো বলেছি। তাহলে জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে ওয়েভ যাচ্ছে, ভালো করে এটা খেয়াল করো, একটা সাইকেল কমপ্লিট হয়েছে না, হ্যাঁ, ততক্ষণে ওয়েভ এত ডিস্টেন্স ট্রাভেল করেছে, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়েভলেন্থ। ও কিন্তু বলে দেখা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই যে একটা ভাইব্রেশন বা একটা সাইকেল বা একটা অসিলেশন কমপ্লিট হতে যে টাইম লাগে সে টাইমকে কি বলা হয়? পিরিয়ড। আর ওই টাইমে ওয়েভ যে ডিসটেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে ওয়েভলেন্থ। এখন তুমি যদি মনে করো সাপোজ অ্যাম্পলিটিউড পজিশন থেকে শুরু করতে টাইমটা ধরা, তাহলে দেখেন অ্যাম্পলিটিউড পজিশন ধরা অলরেডি এখানে আসছে, এখান থেকে দেখেন এই যে ক্রেস্ট থেকে এই যে এখান থেকে শুরু করছেন যে ওয়েভলেন্থ। জি এবার বুঝতে পেরেছেন? তাহলে ওয়েভলেন্থের ডেফিনিশন কয় ভাবে দেওয়া যায়? 4 ভাবে। আমি কিন্তু বললাম 4 ভাবেই আপনি মাথায় রাখতে হবে। তুমি এখন এবার একটু আগে বললে না ফেজ না বুঝলেও হতো, মানে ফেজ না বুঝলে এখন তো মনে হচ্ছে যখন আমি ইন্টারফারেন্স পড়াবো তখন বুঝবো যে ফেজ না বুঝলে মনে করছে সুইসাইড করা একই কথা। যে তাহলে এখন আসেন, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট কি বুঝলাম, তারপরে হচ্ছে অ্যামপ্লিটিউড, কি সাথে বললাম অ্যামপ্লিটিউড কি ইকুইলিব্রিয়াম থেকে যে কোনো একদিকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমরা কি বলছি অ্যামপ্লিটিউড। তারপরে আমরা বলছি কি পিরিয়ড বা টাইম পিরিয়ড। একটা টাইম পিরিয়ড মানে কি দ্য টাইম ইট টেকস টু প্রডিউস ওয়ান ওয়েভ। আর এটা হচ্ছে 3rd ক্লাস মার্কার ডেফিনিশন। কি জানা আরেকটা শুনি। এটা যেটা লিখেছেন দ্য টাইম ইট টেকস টু প্রডিউস ওয়ান ওয়েভ। হ্যাঁ, আসলে পিরিয়ড হচ্ছে খালি কি ওয়েভের ক্ষেত্রে ভাই, পিরিয়ড তো অন্য জায়গায়ও আমি ইউজ করতে পারি, সাইক্লিক মোশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। পিরিয়ডের ডেফিনিশন সবচেয়ে বড় ডেফিনিশন হচ্ছে তোমার হচ্ছে দ্য টাইম ইট টেকস টু কমপ্লিট ওয়ান অসিলেশন। একটা অসিলেশন কমপ্লিট যে টাইম লাগে, এটা মানে সস্তা করে বলি ও লেভেলসে এই লেভেলসে বলে আমি বলি যে দ্য টাইম ইট টেকস টু প্রডিউস ওয়ান ওয়েভ। কারেক্ট, হ্যাঁ। ততক্ষণ একটা সাইকেল কমপ্লিট হওয়া মানে কি, ওই যে দেখেন তো যে একটা সাইকেল কমপ্লিট ততক্ষণে কি এই যে একটা ওয়েভ তৈরি হয়েছে। ক্লিয়ার? একটা ভাইব্রেশন কমপ্লিট হওয়া মানে কি একটা ওয়েভ তৈরি হওয়া। তাহলে পিরিয়ডের ডেফিনিশন বললাম। এবার ফ্রিকোয়েন্সি নাম্বার অফ ওয়েভস প্রডিউস পার সেকেন্ড লিখেছেন, হ্যাঁ, বা নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড, মানে সব জায়গায় অসিলেশন লাগাই। মানে আপনি নাম্বার অফ ওয়েভস লিখতে পারেন, ওটাও কারেক্ট, কিন্তু সবগুলো জানতে হবে। এবার আসেন কি কি বলেছি, ডিসপ্লেসমেন্ট বলেছি, পিরিয়ড বলেছি, ফ্রিকোয়েন্সি বলেছি, অ্যামপ্লিটিউড বলেছি, ফেজ তো বললাম, এই যে ডেফিনিশনগুলো তো। আচ্ছা, এবার আমরা কিসের সাথে রিলেট করব? কে বল